নমস্কার বন্ধুরা, আমি যেটা বলেছিলাম সেটা বর্তমানে প্রায় 100% মিলে যাচ্ছে। আমি বলেছিলাম যে চীনের ডাউনফল শুরু হয়ে গেছে এবং তাতে সব থেকে বেশি লাভ করবে ভারত। সেটা এবার অঙ্ক কষে সারা মিডিয়াতে প্রচার হচ্ছে। আমি কেন এই কথা বলছি? বিকজ এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা চাইনাতে আসে, সেইটা ফর দ্য ফার্স্ট টাইম ফ্রম 1998 এটা নেগেটিভে চলে গেছে, প্রায় $11 বিলিয়ন নেগেটিভে। আপনি বলবেন যে $11 বিলিয়ন, এটা তো এমন কোনো ভ্যালু না। আরে ব্যাপারটা বুঝুন, একটা ভরা সংসার হুট করে ভেঙে গেলে যেরকম ব্যাপারটা হয় না, চায়নার ক্ষেত্রে কিন্তু ঠিক সেরকম হয়েছে। কিন্তু এই জিনিসটা লাস্ট 1 বছর ধরে আমি অনেকবারই প্রেডিক্ট করে ভিডিওতে বলেছি। তখন অনেকেই বলেছেন যে না না, ভারতের দ্বারা তো কিছু হবেই না, চাইনাই সর্বেসর্বা থাকবে। কিন্তু বর্তমানে সেই কঙ্কালসার চেহারা চীনের, সেটা কিন্তু আস্তে আস্তে বেরোচ্ছে। প্রথমেই এই ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস আপনাদের বুঝিয়ে রাখি, এফডিআই ভার্সেস এফপিআই। একটা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যে কোনো দেশের জন্য বেস্ট টাইপ অফ ইনভেস্টমেন্ট হয়। এই ইনভেস্টমেন্ট গুলো লং টার্ম হয়, কোনো ইন্ডাস্ট্রির উপর, হেভি ম্যাটেরিয়ালস এর উপর ইনভেস্টমেন্ট হয়, ইনফ্রাস্ট্রাকচারের উপর ইনভেস্টমেন্ট হয়, এর ফলে জব ক্রিয়েশন হয়। আর ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট এটা শর্ট টার্ম হয়, মেনলি শেয়ার মার্কেটে কোনো একটা বাইরের দেশে এসে কোনো ইনভেস্টার আসলো, এসে তারা কিছু শেয়ার কিনলো, লাভ হলো, বিক্রি করলো, বেরিয়ে চলে গেল। এটা হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে স্বল্প সময়ের জন্য কোনো দেশের ইকোনমিকে একটু ব্যালেন্স করতে পারে, কিন্তু হুট করে টাকা বের করে নিলে কোনো দেশের ইকোনমিতে ধস নামতে পারে। তো এই ইনভেস্টমেন্টটা অতটা ভালো না, এফডিআইটা আসল। বর্তমানে আপনি একটা গ্রাফ দেখছেন, এটা প্রায় 1998 সাল থেকে 2023 সাল পর্যন্ত হিসাব আছে। দেখুন, আপনি একটা জিনিস অদ্ভুত দেখতে পাবেন যে কোনো কোয়ার্টারে, আপনারা তো জানেন যে ইকোনমিক যে রিপোর্ট গুলো পেশ হয় না, এগুলো 3 মাস অন্তর পেশ হয়। তো অনেক কোয়ার্টারে চাইনাতে টোটাল এফডিআই এসছে $100 বিলিয়ন। ভারতে 2022 সালে যে টোটাল এফডিআই এসেছিল সেটা নিয়ার অ্যাবাউট $50 বিলিয়ন মতন। আর চাইনাতে 3 মাসের মধ্যেই $100 বিলিয়ন ইনভেস্টমেন্ট হতো। আমি বলেছিলাম না যে ভরা সংসার, এটা হচ্ছে ভরা সংসার। আর লাস্ট যে 3টে মাস ছিল 2023-এর, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, সেখানে ইনভেস্টমেন্ট তো আসেনি, উল্টে কোম্পানিগুলো তাদের যেসব ফ্যাক্টরি গুলো আছে না, সেগুলো বিক্রি বাট্টা করে বেরিয়ে যাচ্ছে, যার ফলে $11 বিলিয়ন লস হয়েছে। এবং একটা কোম্পানি যখন এরকম শুরু করে না, বাদ বাকি কোম্পানিও বুঝতে পারে যে এখান থেকে এবার পালানোর টাইম এসছে। তো এই জিনিসটা কিন্তু এবার আস্তে আস্তে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে চাইনার যে ইকোনমি আছে তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট পৌঁছে গেছে। এবার ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কি? কোনো একটা জিনিস তার একটা সর্বোচ্চ বিন্দু থাকে, যে এর বেশি সে বাড়তে পারবে না, সেইটাকে আমরা ইকোনমির ভাষায় ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলি। তো চাইনা ওই হাইয়েস্ট অফ দ্য ইকোনমি পৌঁছে গেছে। এইবার তার যাই হোক না কেন, আস্তে আস্তে ডাউনফল শুরু হবে, এবং ডাউনফল অলরেডি চাইনা শুরু হয়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কেউ এত জলদি যে চাইনার ডাউনফল হবে সেটা কিন্তু কেউ আশা করতে পারেনি। এটা যেন ঢাপ করে একটা পড়ছে। কেন পড়ছে, কেন এত তাড়াতাড়ি ডাউনফল হচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেল অ্যানালাইসিস করব। এরপর চাইনার ব্যাপারে, চাইনার ইকোনমির ব্যাপারে আপনার কোনো আর কিছুতে সন্দেহই থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে চাইনা কিসের দমে নিজেকে বিল্ড করেছে। চাইনা মেনলি ফরেন যেসব ইনভেস্টার যারা চাইনাতে ইনভেস্ট করেছে, বড় বড় কোম্পানি খুলেছে। ফক্সকন যেটা আইফোন বানায়, সেরকম একটা কোম্পানি চাইনাতে আছে, যেখানে প্রায় 10 লাখ কর্মচারী একসাথে কাজ করে। তাহলে এইরকম মেগা ফ্যাক্টরি চাইনাতে খুলেছে। কিন্তু বর্তমানে আমেরিকা এবং চাইনার যে ট্রেড ওয়ার চলছে, সেই কারণে বেশিরভাগ ওয়েস্টার্ন কোম্পানিগুলোই সামাও একটু ভয় পেয়ে আছে এই কখন কি হয়ে যায়। আমেরিকা তার দেশে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছে। আমি সহজভাবে বোঝাচ্ছি যে ইন্টারেস্ট রেটের ব্যাপারটা কি। ধরুন আপনি ব্যাংকে টাকা রেখেছেন 5 টাকা, তার উপর 5% ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। কিন্তু আপনি দেখছেন আপনার যে 5 টাকা আছে না, ওই টাকাটা যদি আমি বাংলাদেশে ইনভেস্ট করি, তাহলে সেটা যে কোনো সেক্টরে ইনভেস্ট হতে পারে, তাহলে আমি 10% রিটার্ন পাচ্ছি। তাহলে আমি বাংলাদেশে টাকাটা ইনভেস্ট করি, আমার লাভ বেশি হবে। এইবার হঠাৎ করে দেখলেন যে ইন্ডিয়ার ব্যাংক বলছে যে আমি 5% না, আমি 11% হিসাবে ইন্টারেস্ট দেবো। তাহলে আপনি কি বাংলাদেশে টাকাটা রাখবেন? না। ব্যাংকে বসেই যখন জড়োভাবে আপনি ফিক্সড একটা রিটার্ন পাচ্ছেনই, তখন বাংলাদেশের মার্কেটে কেন খাটাবেন? বাংলাদেশের মার্কেট বা যে কোনো পৃথিবীর দেশের যে কোনো দেশের মার্কেট আপ ডাউন তো করতেই পারে না, তো সেখানে তো একটা লসের চান্স আছে। কিন্তু ব্যাংকের যে ইন্টারেস্ট, এটা তো বর্তমানে ফিক্স করে দিয়েছে, তো সেটা ফিক্সড রিটার্ন পাবো। এই কারণে আমেরিকা যেহেতু
ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছি, অনেক আমেরিকার ইনভেস্টররা চায়না থেকে টাকা তুলে নিচ্ছে। তারপর আসি চীনের শি জিনপিং, এটা হচ্ছে একটা ভস্মাসুর, নিজের দেশটাকে পুরো ধ্বংস করে ছাড়লো। জিরো কোভিড পলিসি, এই ব্যাপারে তো কম বেশি আপনারা শুনিয়েছেন, যেখানে সারা পৃথিবীতে 2022-এর অক্টোবর নাগাদ করোনার প্রায় দি এন্ড হয়ে গেছিল, সেইখানে তখনও পর্যন্ত চায়নাতে করোনা চলছিল বিকজ অফ দেয়ার ফেক ভ্যাকসিন। এই জিরো কোভিড পলিসির সব থেকে ভয়ঙ্কর রূপ সারা বিশ্ব তখন দেখেছিল যখন ফক্সকন, যারা আইফোন বানায়, তাদের একটা চায়নাতে মেগা ফ্যাক্টরি আছে যেখানে 10 লাখ 12 লাখ মানুষ একসাথে কাজ করে। সেই ফ্যাক্টরিকে লক করে দিয়েছিল চাইনিজ সরকার এবং তার মধ্যে প্রায় 10 লাখ মানুষ ফেসেছিল এবং সেইখান থেকে সেই সব কর্মচারীরা ভয়ের চোটে কোথাও বেরোতেও পারছে না, চাইনিজ সরকার তাদের উপর কেস করে দেবে। উল্টো দিকে ওই ফ্যাক্টরির মধ্যে তত খাবারের রসদ নেই, থাকার জায়গা নেই, ঘুমাবে কোথায়? শেষ পর্যন্ত বেড়া ভেঙে চাইনিজ যে কর্মচারীরা ছিল তারা পালাচ্ছিল, এরকম ফুটেজ দেখা গেছে। ভাবুন, ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটি যখন এইগুলো দেখবে, দেখে কি ভাব? একবার জাস্ট কল্পনা করুন যে আপনার কোম্পানি ওটা, তাহলেই বুঝতে পারবেন। তারপর আসছি জিও পলিটিক্যাল টেনশন। আজকাল পরশু প্রত্যেকদিন একটা না একটা খবর বেরোয় যে তাইওয়ানে চাইনা 2023 অ্যাটাক করতে পারে, 2024 অ্যাটাক করতে পারে, 2025, 26, 27, 28 পর্যন্ত বানিয়ে রেখেছে, যে কোনো সময় অ্যাটাক করতে পারে, অ্যাটাক করে দখল করতে পারে। এবং এই জিও পলিটিক্যাল টেনশনের সব থেকে বড় টেনশন এটা হচ্ছে তাইওয়ানের যে সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো, তারা পৃথিবীর প্রায় 65 to 70% চিপ সরবরাহ করে। সারা পৃথিবী স্ট্যান্ড স্টিল হয়ে যাবে যদি চাইনা এবং তাইওয়ানের যুদ্ধ হয়। আমরা ইসরায়েল হামাসের যুদ্ধ দেখছি, তাতেই সারা পৃথিবী দুভাগে ভাগ হয়ে গেছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখেছি, তাদের ফুড সাপ্লাইতে প্রবলেম হয়ে গেছে। কিন্তু চাইনা আর তাইওয়ানে যদি ইনকেস যুদ্ধ হওয়া শুরু করে না, সেটা আরো একটা মারাত্মক জিওপলিটিক্যাল টেনশন হবে এবং আপনার কম্পিউটার, মোবাইল, আপনার যে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য, এই মডার্ন পৃথিবীর যেটার উপর চলছে সেটা হচ্ছে কি? চিপ। সেই সেমিকন্ডাক্টর বা চিপের উপর যে প্রবলেম ক্রিয়েট হবে, সারা দুনিয়াকে বন্ধ করে দিতে পারে। এছাড়াও আমেরিকা যেহেতু ট্রেড ওয়ার চালাচ্ছে, এটা ট্রাম্পের টাইম থেকে চলছে, সবাই ভেবেছিল যে বাইডেন এসে হয়তো এটা বন্ধ করে দেবে। প্রথম এটা বন্ধের প্ল্যানও হচ্ছিল, কিন্তু স্টিল এই জিনিসটা বন্ধ হয়নি এবং আমেরিকান সরকার রীতিমতন বলছে যে তোমরা চাইনাতে ইনভেস্ট করো না। ইভেন আমেরিকা তো রেস্ট্রিকশন লাগিয়ে দিয়েছে তার ইনভেস্টার এবং কোম্পানিগুলোর উপর। তারা বলেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হাই এন্ড টেকনোলজি, সেন্সিটিভ কোনো টেকনোলজি, সেমিকন্ডাক্টর বা চিপ ম্যানুফ্যাকচারিং এ চাইনাতে অন্তত ইনভেস্ট করবেন না। ওখানে ইনভেস্ট করলে আপনার ইনভেস্টমেন্ট যদি নষ্ট হয়ে যায়, আমেরিকান সরকার কোনো দায়িত্ব নেবে না। এছাড়াও আপনার যে টেকনোলজি আছে সেইটা চুরি করে চাইনা তার মিলিটারি হার্ডওয়্যার বানাবে, এটা ওপেনলি বলছে। ইভেন নরেন্দ্র মোদী যখন আমেরিকা যায়, তখন জো বাইডেন তাকে পাশে বসিয়ে মাইক্রন বলে একটা কোম্পানি আছে যে সেমিকন্ডাক্টর বানায়, তাদের প্ল্যান ছিল যে তারা $6 to $7 বিলিয়ন চাইনাতে ইনভেস্ট করবে, কিন্তু সেই ইনভেস্টমেন্টটা ঘুরিয়ে তারা ইন্ডিয়াতে করায়। তাহলে বুঝতে পারছেন যে আমেরিকার কতটা ক্ষমতা এবং তাদের কাছে কতটা পয়সা আছে। এটাকেই বলা হয় ডলার ডমিনেন্স। কিন্তু দেখুন, আমরা আমেরিকার নামে দোষ ফাটছি যে আমেরিকা এখন ট্রেড ওয়ার শুরু করছে। তাছাড়াও চাইনার না ইনবিল্ড অনেকগুলো প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো কিরকম জানেন? চাইনা প্রথমত ওয়েস্টার্ন কোম্পানির প্রচুর টেকনোলজি চুরি করে, যেমন শাওমি বা অনেক চাইনিজ যে ফোন কোম্পানিগুলো আছে না, দেখবেন খুব কম দামে এরা ভালো লেভেলের মোবাইল ফোন তৈরি করতে পারে। এবার আপনি সবসময় ভাববেন যে বিদেশি কোম্পানিগুলো যেমন স্যামসাং, আইফোন, এরা এত কম দামে মোবাইল কেন দিতে পারে না, কেন চাইনিজ কোম্পানিগুলো পারে? তার কারণ বিদেশি যে কোম্পানিগুলো আছে স্যামসাং, আইফোন, এরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বিলিয়ন্স অফ ডলার খরচা করেছে। কিন্তু এদের মেন ভুল হয়েছিল যে চাইনাতে এরা বড় ফ্যাক্টরি বানিয়েছিল এবং সেখান থেকে তাদের টেকনোলজি চুরি হয়ে যায় এবং চাইনিজ ফোন কোম্পানিগুলো সেই টেকনোলজি চুরি করে নিজেদেরকে ফুলে ফেপে বড় করায়। তো এই অভিযোগ বরাবর ছিল। এই কারণে চাইনিজ কোম্পানিগুলো যেহেতু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে 0 পয়সা ইনভেস্ট করেছে, সেই কারণে তারা এত কম টাকায় মোবাইল বেচতে পারে এবং চাইনিজ সরকার তাদের সাবসিডি দেয়। কেন দেয়? চায়না চায় যে এই যে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা সবসময় আমাদের হাতে থাকে, মোবাইল, তার উপর যেন চায়নার একটা আধিপত্য বা কন্ট্রোল থাকে। সেই টেকনোলজি চাইনিজ কোম্পানির কাছে যাচ্ছে, চাইনিজ কোম্পানি তার প্রোডাক্ট বানাচ্ছে। এইবার চাইনিজ সরকার আরো কি করছে যে সে তার লোকাল প্রোডাক্টগুলোকে চাইনিজ মার্কেট কিন্তু বিরাট বড় মার্কেট, সেখানেও কিন্তু বিদেশি কোম্পানিগুলো বেচতে চায়, সেই মার্কেটগুলোকে লোকাল কোম্পানির জন্য ওপেন করে দিচ্ছে, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রির জন্য লেস মার্কেট অ্যাক্সেস দিচ্ছে, যার ফলে কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আলটিমেটলি চায়না থেকে হিউজ কোনো একটা লাভ তুলে আনবে সেরকম কিন্তু হচ্ছে না। কিন্তু উল্টো দিকে চায়না একটা বিরাট লেভেলের ইনফ্রাস্ট্রাকচার তার দেশে অলরেডি বানিয়ে নিয়েছে এই কোম্পানিগুলোরই মাধ্যমে। তারপর আসি চায়নার ইন্টারনাল ম্যাটারে। চায়নাতে প্রপার্টি ক্রাইসিস এভারগ্রানেড। আজ থেকে 1 বছর আগে এই প্রবলেমটার ব্যাপারে সবাই খুব বলেছিল যে চায়নার প্রপার্টি ক্রাইসিস, এবং এই ক্রাইসিস
ক্রাইসিসটা আমেরিকার যে 2008 সালে রিয়েল এস্টেট ক্রাইসিস হয়েছিল এটা কিছুটা ইকুইভ্যালেন্ট। দেখুন এই ক্রাইসিসটা আপনাকে বুঝতে হবে, বিকজ এই ক্রাইসিসের সাথে অনেকগুলো চেন রিয়াকশন হয়েছে চাইনার মধ্যে, যার জন্য চাইনার ইকোনমির আরো 12টা বেজেছে। আপনি একটু ভালো করে বুঝুন, চাইনিজ যে সরকার আছে না, চাইনার যত জমি আছে সেটা তার, এটা কিন্তু কোনো দেশের মানুষের না। যেমন আমাদের দেশে আপনার কাছে নিশ্চয়ই একটা জমির দলিল আছে, সেটা আপনার, তার উপর ভারত এসে বলতেই পারে যে এই জমিটা আমার লাগবে, কিন্তু একটা নির্দিষ্ট টাকা দিয়ে সেটা কিনে নিতে হবে। কিন্তু চাইনার ক্ষেত্রে এই ব্যাপারটা ঠিক উল্টো। চাইনা বলে যে আমি তোমাকে লিজে দিচ্ছি, জমিটা তোমার না, জমিটা দেশের। তো ঠিক এইভাবে চাইনার সরকার এতদিন কি করতো, প্রাইভেট কোম্পানিগুলোকে, প্রাইভেট প্রপার্টি বিল্ডার গুলোকে, যেমন এই এভারগ্রান্ড, এদেরকে এই ল্যান্ড গুলো বিল্ডিং বানানোর জন্য দিত, যে তুমি এটাতে বিল্ডিং বানাও, 99 বছরের জন্য লিজ, $1 বিলিয়ন আমাকে দেবে। যখন চাইনার ইকোনমি ভালো চলছিল তখন মানুষ গ্রাম থেকে শহরে আসছিল, যার জন্য নতুন নতুন ফ্ল্যাট, বাংলো বাড়ি এইসবের খুব ডিমান্ড ছিল। কিন্তু বর্তমানে যেই না ওয়েস্টার্ন কোম্পানিগুলো চাইনা থেকে বেরিয়ে আসছে, অমনি চাইনাতে প্রপার্টির ডিমান্ড কমেছে। তো এই কারণে মানুষ আর টাকা খরচা করছে না। তো এখন প্রচুর হাজার হাজার বিল্ডিং, তৈরি করা বিল্ডিং, সেগুলো এখন পুরো খালি পড়ে আছে, কেউ কেনারই নেই। এই কারণে একাধিক রিয়েল এস্টেট কোম্পানিগুলো ব্যাংকক্রাফট হয়ে যাচ্ছে। চাইনার একাধিক ব্যাংক ডিফল্ট করছে। কেন করছে? এই ব্যাংকগুলো লোন দিয়েছিল কাদের জানেন? এই এভারগ্রেনেড মতন যেসব রিয়েল এস্টেট কোম্পানিগুলো আছে তাদেরকে, বিকজ তাদের কাছে গ্যারান্টি ছিল যে চাইনিজ সরকারের জমি তাদের কাছে আছে। তারা কখনো ভাবেনি যে এই বড় বড় মাল্টি বিলিয়ন ডলারের কোম্পানিগুলো ফেল করে যাবে। চাইনার যে টোটাল লোন আছে না, যে লোন দিয়েছে, তার 40% লোন শুধুমাত্র রিয়েল এস্টেট সেক্টরকেই দেওয়া। এবং এই রিয়েল এস্টেট সেক্টর যখন ডুবে যাবে তখন ব্যাংকগুলোও তো ডিফল্ট করবে। চাইনিজ যে লোকাল গভর্নমেন্ট আছে, লোকাল গভর্নমেন্ট মানে ধরুন একটা স্টেট গভর্নমেন্ট বা জেলার যে গভর্নমেন্ট থাকে না, যে জেলা পরিষদ, এগুলো তো লোকাল গভর্নমেন্ট। তো চাইনাতেও এরকম লোকাল গভর্নমেন্ট আছে। সেই লোকাল গভর্নমেন্ট গুলো এতদিন চলতো কি করে? দেখুন, পৌরসভার ট্যাক্স, হেনা তেনার ট্যাক্স, এইসবে সেরকম কোনো ইনকাম হয় না, সেটা কোনো দেশেরই হয় না। তো এই লোকাল গভর্নমেন্ট গুলো মেইনলি তাদের কাছে যেসব ল্যান্ড ব্যাংক আছে না, জমি আছে না, সেই জমিগুলোকে প্রাইভেট কোম্পানিতে লিজে দিত, যার ফলে তারা টাকা পেত। এবং এই প্রাইভেট যে কোম্পানি, তার মানে কি, সেই রিয়েল এস্টেট বিল্ডার কোম্পানি, সেইগুলো তো এখন সব ব্যাংকক্রাফট হয়ে গেছে। তো তারা তাদের টাকা না ব্যাংকে দিতে পারছে, না লোকাল গভর্নমেন্ট যেটা আছে তাদের কাছে বাকি করেছিল, যাদের কাছে লিজে টাকা নিয়েছিল। লিজে টাকা নিলে তো একটা টাকা ইন রিটার্নে দিতে হবে, সেই টাকাটা তো আর তারা ফেরত দিতে পারছে না। এরপর চাইনিজ যে লোকাল গভর্নমেন্ট গুলো আছে না, সেগুলো চাইনিজ অনেক ব্যাংকের থেকেও প্রচুর পরিমাণে লোন নিয়েছিল, এবং সেই লোনের পরিমাণটা প্রায় 12 থেকে 15 বিলিয়ন ডলার। এটা অফিসিয়াল ওরা বলেছে, আমার তো মনে হয় এটা $50 বিলিয়ন ক্রস করে গেছে। তার কারণ চাইনা কোনো ব্যাপারে হুট করে সত্যি বলবে তার ইকোনমির ব্যাপারে, এটাতে তার শি জিনপিং এর তো মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাবে। তো ঠিক এই কারণে চাইনার যে প্রপার্টি ক্রাইসিস আছে, চাইনার যে ব্যাংকিং ক্রাইসিস আছে, চাইনিজ যে লোকাল গভর্নমেন্টের ইকোনমিক ক্রাইসিস আছে, এইগুলো টোটাল চেইন রিয়াকশন করছে কিসের সাথে? ওয়েস্টার্ন কোম্পানিগুলো, যেগুলো চাইনা থেকে ইনভেস্টমেন্ট সরিয়ে অন্যান্য দেশে নিয়ে যাচ্ছে, স্পেশালি ভারত, ভিয়েতনামে। বুঝতে পারলেন? ডটগুলো কানেক্ট করতে পারলেন? দাঁড়ান, এইবার তো আসলে আসছে। এইবার সেই ভস্মাসুরের ব্যাপারটা আসছে, যার নাম হলো শি জিনপিং, যে একা হাতে চাইনার ইকোনমির 12টা বলবো না 13টা বাজিয়ে দিয়েছে। কিভাবে বাজিয়েছে? এবার আসি পলিটিক্যাল সিস্টেমে। চাইনার একটু পলিটিক্যাল সিস্টেমে যেতে হবে। চাইনার পলিটিক্যাল হেড এবং সর্বেসর্বার ডিক্টেটর হলো শি জিনপিং, এটা তো আপনারা জানেন। চাইনিজ কমিউনিস্ট পার্টি, এই কমিউনিস্ট নামটা শুনেই বুঝতে পেরেছেন যে এরা মেনলি ডিক্টেটরশিপ ফলো করে, এখানে কোনো ডেমোক্রেসি নেই। কিন্তু এই চাইনিজ কমিউনিস্ট পার্টির মধ্যেও একটা অলিখিত নিয়ম ছিল। সেই নিয়মটা কি? যে কোনো একজন প্রেসিডেন্ট যখন হবে, সে ম্যাক্সিমাম 2 বছর প্রেসিডেন্ট থাকতে পারবে। এটা লাস্ট 70 বছর ধরে মেনটেন হয়েছিল। কিন্তু শি জিনপিং এই স্যার এসে এই নিয়মটাকে ভেঙে দেয়, এবং সে বর্তমানে 3rd টার্ম কন্টিনিউ করছে, এবং যতদিন সে বেঁচে থাকবে সে ততদিন প্রেসিডেন্ট থাকবে। এবং এই কারণে চাইনিজ কমিউনিস্ট পার্টির মধ্যেই এই শি জিনপিং এর এগেনস্টে অনেক কথাবার্তা হচ্ছে। তার প্রমাণ আমি দিচ্ছি। হু জিনাতো, যিনি হচ্ছেন এক্স কমিউনিস্ট পার্টির চিফ ছিলেন এবং শি জিনপিং এর কম্পিটিটর ছিলেন, একে একটা পার্টি মিটিং এ ওপেনলি চাইনিজ পুলিশ গার্ডরা এসে তুলে নিয়ে যায়। মানে তাকে রীতিমতন পদচ্যুত করা হয়, মানে অপমান করে পদচ্যুত করা হয়। কেন? সে শি জিনপিং এর কম্পিটিটর ছিল, এবং শি জিনপিং এর যেসব কাজকর্ম আছে, সে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হোক, ইন্ডিয়ার সাথে ঝামেলা হোক, আমেরিকার সাথে ট্রেড ওয়ার হোক, সাউথ চাইনা সিতে প্রবলেম ক্রিয়েট হোক, এখানে কিছু কিছু ক্ষেত্রে একটু সফট ছিল। তো সেই হিসাবে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। আপনি ফটোটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। চাইনার যে এক্স প্রিমিয়ার আছেন লি কুয়েকিং, তার রিসেন্টলি হার্ট অ্যাটাকে মৃত্যু হয় 68 বছর বয়সে। এখানে অনেকেই মনে করছে এই মৃত্যুটা স্বাভাবিক না, এবং ইনিও একজন শি জিনপিং এর কম্পিটিটর ছিলেন। কিন্তু পরবর্তীকালে শি জিনপিং একে টোটালি সাইড লাইন করে দেওয়া হয়,
এবার আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে বুঝলাম, খুব বাজে অবস্থা, কিন্তু চায়নার ইকোনমি তো বাড়ছেই বাড়ছে, তাদের জিডিপি তো প্রায় 4% হারে বাড়ছে, এত বড় ইকোনমি। দেখুন চায়নার ইকোনমি যে 4% হারে বাড়ছে, এটা আপনি ভিতরে গিয়ে কি চেক করেছেন? ওটা তো চাইনিজ অফিসিয়ালরা বলছে, ওদের কথা কতটা বিশ্বাস করবেন? ওখানে তো ডেমোক্রেসি নেই, রিচেকিং এর কে নেই, রিচেকিং করতে গেলে তার মৃত্যু অবশ্যম্ভাবী। চাইনিজ ইকোনমি নাকি $20 ট্রিলিয়ন, কত ট্রিলিয়ন ডলারের এরকম বলে, আদেও কি অত ট্রিলিয়ন ডলারের? অনেক ইকোনমিস্ট কিন্তু এই ব্যাপারেও সন্দেহ করে যে চাইনা ওটাকে বাড়িয়ে বলে। না হলে এই কিছু কারণের জন্য চাইনা হুট করে এরকম একটা ইকোনমিক ফল হচ্ছে। চাইনার জব মার্কেটে ধস নেমেছে, চাইনার নিয়ার অ্যাবাউট 26% ইউথ বর্তমানে আনএমপ্লয়েড। চাইনা ভয়ে তার আনএমপ্লয়মেন্ট যে ডেটা আছে সেটা পর্যন্ত বার করেনি। তার মানে বুঝতে পারছেন ফিয়ারটা কতটা। এরপরে আপনি বলবেন যে না আপনি তো ইন্ডিয়ান, আপনিও চাইনার ব্যাপারে খারাপ বলবেন এই কারণে। তাহলে শুনুন আরো কিছু ডেটা দিন। 2023 সালের জুন মাসে অহংকারী শি জিনপিং বিল গেটস এর সাথে দেখা করেন এবং দেখা করে সে বিল গেটসকে আশ্বস্ত করে যে আপনারা চাইনাতে ইনভেস্ট করুন, কোনো রকম কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছেন? এলন মাস্ক চাইনাতে যায়, চাইনাতে তাকে গ্র্যান্ড ওয়েলকাম করে দেওয়া হয়, মানে দেখে যেন মনে হচ্ছে যে পৃথিবীর কোনো এক দেশের মহান রাজা এসছে। তো এখানেই বুঝতে পারছেন বর্তমানে চাইনার কতটা ইনভেস্টমেন্টের দরকার। এছাড়াও ওভারসিজ যে বিজনেস লবিগুলো আছে, ইউরোপিয়ান বিজনেস লবি, জাপানিজ বিজনেস লবি, যারা চাইনাতে ইনভেস্ট করে, তারা একাধিকবার চাইনাকে ওয়ার্ন করেছে। একাধিকবার বলতে পারে 100 বারের উপর ওয়ার্ন করেছে। কিসের জন্য করেছে? ওই যে লোকাল প্রোটেকশনিজম, লোকাল কোম্পানিগুলোকে আগে প্রেফার করা হবে সমস্ত কিছুতে। এই এমন অনেক জিনিস আছে যেগুলো নিয়ে ওভারসিজ বিজনেস লবিগুলো প্রচন্ডই খেপে যায়। উইঘুর মুসলিমের বিষয়টা এখনো কেউ ভোলেনি, সেখানে যে হিউম্যান রাইটস ইস্যু হয়েছে সেটাও ভোলার মতন না। এটা তো গেল ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ব্যাপারে। এবার আসি ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, যেটা হচ্ছে ওই যে বলেছিলাম না যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে শর্ট টার্ম তুলে নেওয়া যায়, সেই ইনভেস্টমেন্টেও ভাড়ারে টান এসছে চীনের। এবং কতটা টান এসছে? চীনের শেয়ার মার্কেট থেকে প্রায় $23 বিলিয়ন তুলে নিয়েছে ফরেন ইনভেস্টররা। অ্যাকচুয়ালি এফডিআই যত ভালো হবে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টও তত ভালো হবে। ওটা কমলে এটাও কমবে, একটা চেইন রিয়াকশন। আমি অনেক আগেই বলেছিলাম না যে আমেরিকা চাইনা ট্রেড ওয়ার যত বাড়বে, চীনের দা এন্ড তত কাছে আসবে এবং এর ফলে সব থেকে বেশি মাখন খাবে ইন্ডিয়া। আর ইন্ডিয়া খাবেই না বা কেন? ইন্ডিয়া একটা বড় কান্ট্রি, সস্তা লেবার আছে, যোগ্য মানুষরা আছে দেশ চালানোর মতন। তাহলে সেখানে ইন্ডিয়া তো অ্যাকচুয়ালি ক্যাপাবেল, যোগ্য, তাই তার কাছে ইনভেস্টমেন্ট আসছে। আমাদের মতন তো বড় দেশ অনেক আছে, ব্রাজিলও আছে, তো ব্রাজিলে যাচ্ছে তো ইনভেস্টমেন্ট, যাচ্ছে না। ইন্ডিয়াতে কেন আসছে? ইন্ডিয়া ক্যাপাবেল আছে। এবং ইন্ডিয়ার ম্যাটারে আমি একটা সতর্ক বার্তা দেবো যে ইন্ডিয়াকে এই যে 6 to 7% গ্রোথ রেট আছে না, এতে চলবে না। এর থেকে অনেক বেশি চাই। আমাদের প্রত্যেক বছর 10% গ্রোথ রেট চাই। আমি বলেছিলাম না যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের কাছে আসছে $60 বিলিয়ন, সেটা 3 মাসে চাইনার কাছে আসছে $100 বিলিয়ন। তো আমাদেরও কিন্তু নেক্সট 25 ইয়ার্সের জন্য পার ইয়ার $100 বিলিয়ন মতন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট চাই। মেক ইন ইন্ডিয়া, সেই জিনিসটাকে সাকসেসফুল বানাতে হবে, ব্রেন ড্রেনকে কন্ট্রোল করতে হবে এবং সব থেকে বড় কথা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ব্যাপকভাবে ইনভেস্ট করতে হবে, যেমন আমেরিকা করেছিল। তবেই ভারত গিয়ে একটা সময় চাইনাকে বিট করতে পারবে এবং আমেরিকার সমতুল্য হতে পারবে। তো বেস্ট ফর দ্য ফিউচার। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।